স্বাগতম প্রিয় শিক্ষার্থী। আজকে তোমাদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের সপ্তম অধ্যায় ব্যবসার যে বিভিন্ন ধরন, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। মূলত ব্যবসা বা ব্যবসায় যাই বলো, তো ব্যবসা বা ব্যবসায় বলতে আমরা কি বুঝি? মূলত এটা এক ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড, যেখানে প্রত্যেকটা মানুষ নির্দিষ্ট কিছু লাভের আশায় কি করে, তার যে সম্পদ আছে এগুলো বিনিয়োগ করে, এবং এই বিনিয়োগগুলো সম্পদের মাধ্যমে তাদের ইচ্ছা থাকে হচ্ছে হলো কিছু ওইখান থেকে আয় ইনকাম করা আর কি। মূলত এই জিনিসটাই ব্যবসায়। এখন বলতেছে যে ইংরেজি বিজনেস শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে হলো বিং বিজি। এই যে BUSINESS, এইটার মূলত হচ্ছে হলো ব্যস্ত থাকা আর কি, বা বিং বিজি। মূলত আমরা যেই কাজ করি আমাদের কিন্তু এইখানে ব্যস্ত থাকতে হবে, কিন্তু এখানে আবার যে কোনো কাজে ব্যস্ত থাকলেই যে সেটা ব্যবসা হবে সেটা না। মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে হলো যে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে, মুনাফা অর্জন থাকবে একটা উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্যে কি হবে, বিভিন্ন প্রকার পণ্য ও সেবা এখানে উৎপন্ন করা হবে। পণ্য হতে পারে যে কি বলবো, সাবান, শ্যাম্পু, কিংবা কোনো জ্যাম, জেলি, এই জিনিসগুলা। আর সেবা হইতেছে কি, যে বিভিন্ন প্রকার যে এই যে বিভিন্ন রাষ্ট্রীয় সেবা আছে না, যেরকম গ্যাস কোম্পানি, যেরকম বিদ্যুৎ কোম্পানি, এরকম কিংবা এই যে এই টেলিফোন কোম্পানি, এরা যে বিভিন্ন প্রকার সেবা দেয়, মূলত এই জিনিসটাই। তো এখানে ব্যবসার কিছু সংজ্ঞা পড়ে নেবা তোমরা। তারপরে হচ্ছে হলো যে ব্যবসার প্রকারভেদ আছে, আসবে পরীক্ষায় এটা, যে ব্যবসার প্রকারভেদ, কয় প্রকার ব্যবসা। তো এখানে প্রকারভেদ যদি আমরা বলি, তাহলে ব্যবসা হচ্ছে মূলত আয়তন আকারে, আয়তনের বিচারে একটা প্রকারভেদ আছে, আর একটা হচ্ছে হলো মালিকানা বিচারে, আয়তন বিচারে, আর হচ্ছে হলো মালিকানা বিচারে। আয়তন বিচারে কি তিনটা আছে এখানে, একটা সাইজ দেখেই বোঝা যাচ্ছে যে ক্ষুদ্র, তারপরে এটা হচ্ছে হলো মাঝারি, আর এটা হচ্ছে হলো বৃহৎ। আর যদি মালিকানা অনুযায়ী এইখানে অনেকগুলো আছে, 1 নাম্বার থেকে হচ্ছে হলো একদম 7 নাম্বার পর্যন্ত। এইখানে এক মালিকানা আছে, অংশীদারি, যৌথ মূলধন, সমবায় সমিতি, ব্যবসায় জোট, রাষ্ট্র ব্যবসা, এই জিনিসগুলো বলছে। তো এইখানে যদি পরীক্ষায় আসে যে আয়তন অনুযায়ী ব্যবসায় প্রকারভেদ লেখো, কিংবা শুধু আসতে পারে যে ব্যবসার প্রকারভেদ লেখো, 4 মার্কের যে কোশ্চেন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, সেইখানে যদি আসে তাহলে এই ছকটা তুলে দিবা। তারপরে যদি আসে যে বর্ণনা, তা আয়তনের বিচারে ব্যবসার প্রকারভেদ লেখো, কিংবা মালিকানার বিচারে, তাহলে এখানে বর্ণনা দিতে হবে। তারপরে আলাদা আলাদা করে এখান থেকে সংজ্ঞাও আসতে পারে, যে ক্ষুদ্র ব্যবসা কাকে বলে, মাঝারি ব্যবসা কাকে বলে, কিংবা বৃহদায়তন ব্যবসা কাকে বলে, তারপরে এক মালিকানা ব্যবসা কি, অংশীদারি ব্যবসা কি, সমবায় সমিতি কি, যৌথ উদ্যোগে ব্যবসা কি। তো এই জন্য সব কিছুই পড়তে হবে। এখানে ক্ষুদ্র ব্যবসার কথা যদি আমরা বলি, এই যে ক্ষুদ্রটার কথা বললে এইখানে আছে যে মূলধনের পরিমাণ কম থাকে এবং কম সংখ্যক কর্মী কাজ করে। তার মানে কি, এইখানে এই সম্পদের পরিমাণ হবে 1.5 কোটি টাকার চেয়ে কম আর কি। আর শ্রমিক কাজ করবে হচ্ছে হলো 25 জনের কম। আর মাঝারিতে কি অবস্থা, মাঝারিতে হচ্ছে হলো মূলধনের পরিমাণ হচ্ছে হলো 1.5 কোটি থেকে 10 কোটি, আর শ্রমিক থাকবে হচ্ছে হলো 25 থেকে 100 জন। আর বৃহৎ হচ্ছে হলো যে এইখানে 10 কোটি টাকার, এইখানে 10 কোটি টাকার বেশি টাকা এখানে খাটানো হবে, এবং শ্রমিক হচ্ছে হলো 100 জনের বেশি কাজ করবে। মূলত এইটা হচ্ছে হলো এই আয়তনের আকারে বিভিন্ন ব্যবসার যে প্রকারভেদ সেটা। তারপরে আছে যে মালিকানার বিচারে, এক মালিকানা হচ্ছে হলো যে সাধারণত যে ব্যবসায় ব্যক্তির একক মালিকানা, নিয়ন্ত্রণ ও কর্তৃত্বে সীমিত মূলধন ও সীমিত আয়তনে যেটা করা হয় সেটা হচ্ছে হলো এক মালিকানা ব্যবসা। অংশীদারি ব্যবসা হচ্ছে হলো এখানে একের অধিক, মানে 2 বা তার চেয়ে বেশি লোক তারা স্বেচ্ছায় একত্রিত হয়ে লাভের প্রত্যাশায় যে সংগঠন তৈরি করবে এবং পরিচালনা করবে, সেটাকে অংশীদারি সংগঠন বলে। তারপরে আরেকটা সংজ্ঞা এখানে বলা আছে যে মুনাফা অর্জন তো আমরা করবো এখানে, সেই সাথে কিন্তু এই মুনাফাটা এই যে এই লোকজন আছে এদের মধ্যে কিন্তু বন্টন করে দিতে হবে আর কি। মানে সে এই যে পার্টনার আছে, সেই পার্টনারটার মধ্যে বন্টনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যকার সম্পর্ককে অংশীদারি ব্যবসা এখানে বলবে আর কি। এরপরে আছে যে যৌথ মূলধনী ব্যবসা।
এইখানে যৌথ মূলধনী ব্যবসা হইতেছে হলো যৌথ মালিকানার ভিত্তিতে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট যে বৃহৎ আয়তন ব্যবসা সংগঠন গড়ে তোলে তাকে যৌথ মূলধনী ব্যবসা বলে। এখানে বিভিন্ন যে পাবলিক এবং প্রাইভেট লিমিটেড আছে সেইটাই কিন্তু মূলত এখানে যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি। এর সাথে অংশীদারি ব্যবসার পার্থক্য হচ্ছে হলো যে এইখানে কি হয় যে কিছু লোক স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে নিজেদের মধ্যে লাভ লোকসানের ভাগাভাগি করে, আর যৌথ মূলধনী ব্যবসা হইতেছে হলো বৃহৎ অনেক লোকজনের মালিকানা এখানে থাকে এবং এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে কাজ করে। সমবায় সমিতি আমরা তো সবাই বুঝি যে সমবায় সমিতি এখানে আছে 4 নম্বরে, যে এই যে সমবায়, সেটা কি সমবায় হচ্ছে হলো যে যেখানে সমমান সমশ্রেণী সমপেশার সম আয়ের মানে সেম লেভেলের কিছু লোকজন যারা আছে তারা স্বেচ্ছায় মিলিত হয়ে কিন্তু নিজেদের মধ্যে তারা এই যে সাপ্তাহিক হয়তো 100 টাকা কিংবা 1000 টাকা পার মাস এরকম করে দিয়ে তারা যে একটা মূলধন গড়ে তুলবে এবং এইখান থেকে তারা হচ্ছে হয়তো একটা রিক্সা কিনলো কিংবা একটা অটো কিনলো কিংবা বড় ট্রাক কিনতে পারে, এই ধরনের জিনিস হইতে পারে। তাছাড়া হইতে পারে যে বিভিন্ন তারা এরকম দিয়ে একটা দোকান দিল কিংবা একটা মার্কেট দিল এবং সেইখান থেকে যে লাভটা আসবে সেটাই যে শেয়ার অনুযায়ী প্রত্যেক সদস্যের মধ্যে ভাগ হবে এবং এটাই কিন্তু সমবায় সমিতি। এবং এই সমবায় সমিতির মাধ্যমে যে ব্যবসাটা করা এরকম। ব্যবসায়িক জোট হইতেছে হলো যখন দেখা যায় যে কতগুলো এই যে ব্যবসায়িক জোট, যেরকম আগে এক সময় ব্যবসায়িক জোটের কথা যদি বলি তাহলে কিন্তু একসময় গাড়ি ছিল হচ্ছে হলো এই যে মারুতি সুজুকি, এরা কিন্তু দুইটা কিন্তু আলাদা কোম্পানি, দুই দেশের, তারা কিন্তু একসাথে মিলিত হয়ে কিন্তু কাজ করছে। তারপরে একসময় একটা ফোন ছিল হচ্ছে হলো এই যে বেনকিউ সিমেন্স, এই বেনকিউ সিমেন্স প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কোম্পানি, তারা একসাথে জোট মিলে কাজ করছে। তারপরে ছিল হচ্ছে হলো ওই যে সনি এরিকসন, এই সবগুলাই কিন্তু দেখা যায় যে আলাদা আলাদা কোম্পানি, তারা কিন্তু পরবর্তীতে এই যে জোট গঠন করে একসাথে ব্যবসা করতো আর কি। তারপর রাষ্ট্রীয় ব্যবসা আছে, যেখানে এই যে রাষ্ট্রীয় বিভিন্ন এই কেমিক্যালস কিংবা বিস্ফোরক দ্রব্য, তারপরে কি হয় যে এই যে তেল গ্যাসের কোম্পানি আছে, হ্যাঁ, তেল উত্তোলন কিংবা গ্যাস সঞ্চালন, বিদ্যুৎ সঞ্চালন যে কোম্পানিগুলো আছে এরা কিন্তু মূলত রাষ্ট্রীয় মালিকানার ব্যবসা। তারপরে যৌথ উদ্যোগে ব্যবসা হচ্ছে হলো যে দেশি বিদেশি যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত ব্যবসাকে এই ব্যবসা বলে। আচ্ছা, এইখানে একটা জিনিস আছে যে মূলত এখানে 7.3 আছে অংশীদারি ব্যবসার বিভিন্ন কথাবার্তা, যে অংশীদারি ব্যবসার মৌলিক উপাদান। এইখানে কয়েকটা উপাদান আছে, যে 12টা উপাদান আছে এখানে। এটা মোটামুটি যত না ইম্পর্টেন্ট, এর চাইতে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এর সাথে আছে হচ্ছে হলো যে অংশীদারি ব্যবসার যে সুবিধা, এই সুবিধাটা আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে হয়েছে। এখানে অংশীদারি ব্যবসার সুবিধাও আছে। তারপরে আর একটা জিনিস আছে হচ্ছে হলো যে এই অংশীদারি ব্যবসার অসুবিধা, এটাও আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। তারপরে হচ্ছে হলো আর একটা আছে যে এক মালিকানা, 7.4 আছে। জিনিসগুলো তোমাদেরকে বলে দিই। এক মালিকানা ব্যবসার যে বৈশিষ্ট্য আছে এইটা আছে, এবং এর সাথে ইম্পর্টেন্ট হচ্ছে হলো আচ্ছা এই পর্যন্ত থাক, আগে এটা এই কাজটা আগে বলি। সেটা হচ্ছে হলো যে এইখানে অংশীদারি ব্যবসার যে মৌলিক উপাদান এটা তোমরা পড়ে নিও, এটা আর কি আমার কাছে অতটা ইম্পর্টেন্ট মনে হয় নাই। তারপরে কোনো কিছু আসলে ছাড়া যায় না, একবার তো রিডিং অবশ্যই করে দিতে হবে।
সেটা হচ্ছে হলো যে এখানে একাধিক সদস্য থাকবে। 2 নম্বরে তাদের মধ্যে একটা চুক্তি থাকবে। তারপরে তাদের ভিতরে পারস্পরিক আস্থা বিশ্বাস এই জিনিসটা থাকবে, এবং আইনসম্মত ব্যবসার উদ্দেশ্য থাকবে, এবং এইটা আইনগত সেই ব্যবসার ভ্যালিডিটি থাকতে হবে। আইনত যদি সেই ব্যবসা যদি কি বলবো দণ্ডনীয় অপরাধ হয়, সেই ব্যবসা কিন্তু এই অংশীদারি ব্যবসার মৌলিক উপাদান হইতে পারে না। কেউ হয়তো চোরাচালানি করবে, হ্যাঁ, কিংবা ড্রাগস সে আমদানি রপ্তানি করবে, এই জিনিসটার কিন্তু ব্যবসা এইখানে অংশীদারি ব্যবসা হিসেবে করা যাবে না। তারপরে এইখানে উদ্দেশ্য থাকবে মুনাফা অর্জন, এবং এই যে মালিক যারা আছে 2 জন 5 জন 7 জন যাই থাকুক, তাদের মধ্যে এই জিনিসটা বন্টন হয়ে যাবে, যে প্রফিটগুলো এখানে শেয়ার করতে হবে সবার মধ্যে, পারস্পরিক প্রতিনিধিত্ব থাকবে আর কি। সেইটা কি, এই যে এই ব্যবসা সকলের দ্বারা বা সকলের পক্ষে থেকে একজনও কিন্তু এই ব্যবসাটা পরিচালিত করতে পারে। তাই এরকম ব্যবসায় প্রত্যেক অংশীদার একে অপরের প্রতিনিধি এবং মুখ্য ব্যক্তি, মানে প্রত্যেকেই কিন্তু এখানে মেইন পার্সন, কেউ ছোট কেউ বড় না। সদস্যদের যোগ্যতা হচ্ছে হলো এইখানে কেউ পাগল, অপ্রাপ্তবয়স্ক বা দেউলিয়া, এই 3টা জিনিস হইতে পারবে না আর কি। তাছাড়া সবাই সদস্য হইতে পারবে। অসীম দায় হইতেছে হলো যে এই যদি কোনো দায় থাকে, কোনো লায়াবিলিটিস যদি থাকে কারোর কাছে, ধার কিংবা দেনা, কিংবা কেউ কেউ যদি সেই ব্যবসা প্রতিষ্ঠানের থেকে টাকা পায়, তাহলে এটা সমানভাবে সব সদস্যই কিন্তু এটা বেয়ার করবে আর কি। তারপরে হচ্ছে হলো যে এইখানে মূলধন, এই চুক্তিপত্র অনুযায়ী তারা মূলধন সরবরাহ করবে। তারপরে হইতেছে অনেক সময় বলছে যে আবার অনেক থাকে যে টেকনিক্যাল খুবই একটা পার্সন, যে ধরো কেউ 5টা বা 10টা বন্ধু মিলে একটা কৃষি খামার করতে চাচ্ছে, সবাই টাকা দিল 5 লাখ করে 5 লাখ করে, তুমি আসো হইতেছে হলো কৃষি ডিপ্লোমা একটা ডিগ্রি অর্জনকারীতে, তোমার এই বিষয়ে টেকনিক্যাল জ্ঞান আছে, তাহলে তোমাকে বললো যে, কিংবা তুমি বললো যে হ্যাঁ আমি টাকা দিতে পারবো না, আমি আমার যে টেকনিক্যাল জ্ঞানগুলো আছে এই জিনিসটা দিয়ে সাপোর্ট দিব আর কি। তো সবাই যদি এটা মানে, তাহলে সেভাবে তুমিও কিন্তু এই টেকনিক্যাল জ্ঞান দিয়ে কিন্তু এইটার সদস্য হতে পারবা। তারপর সহনশীলতা সহযোগিতা, এই জিনিসটা তো গেল। আর অংশীদারি ব্যবসার কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে হলো যে কমপক্ষে 2 জন ব্যক্তি তারা কিন্তু মৌখিক বা লিখিত চুক্তি করেই করতে পারে। অধিক মূলধন, যেটা যদি অনেক 5 জন লোক যদি থাকে, প্রত্যেকের কাছে যদি 5 লাখ করে টাকা থাকে, তাহলে কিন্তু আমার ব্যবসা দাঁড় করানোর জন্য এখানে 25 লাখ টাকা হয়ে গেল। যেটা হচ্ছে হলো যদি 2 জন লোক করতো কিংবা 1 জন লোক করতো, তাহলে কিন্তু সেই অ্যামাউন্টটা 5 থেকে 10 লাখের মধ্যে সীমাবদ্ধ থাকতো, আইনগত ঝামেলা মুক্ত। তার কারণ হইতেছে এখানে অনেকে থাকলে সেই যে আইনগত যে ঝামেলাগুলো থাকে, এটা সবাই মিলে কিন্তু এটা সলভ করতে পারে, পরিচালনাটা আরো দক্ষ হয়। এবং বিভিন্ন বিষয়ে যে দক্ষ আছে, কেউ হয়তো মার্কেটিংয়ে দক্ষ, তাকে মার্কেটিংয়ের দিকটা দেখলো, কেউ হয়তো প্রোডাকশনের দক্ষ, সে প্রোডাকশনে দেখলো, কেউ হয়তো কর্মীদেরকে ম্যানেজমেন্টে দক্ষ, তাকে ম্যানেজমেন্টে দায়িত্ব দেওয়া হইলো। তো এইভাবে পরিচালনাটা কিন্তু দক্ষ হইতে পারে। সম্মিলিত সিদ্ধান্ত, যেরকম একা সিদ্ধান্ত নিলে অনেক কিছু ভুল থাকতে পারে, কিন্তু এখানে সম্মিলিত সিদ্ধান্ত নিলে এখানে কিন্তু ভুল হওয়ার কিন্তু কোনো অপশন নাই আর কি। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপরে দলবদ্ধ প্রচেষ্টা, সেই জিনিসটা ঝুঁকি যেটা আছে, লাভ ক্ষতি, সেটা লাভ সেটা ভালো জিনিস হোক কিংবা ঝুঁকি নেগেটিভ জিনিস হোক, আমরা জানি প্রত্যেক ব্যবসাতেই কিন্তু ঝুঁকি কিছু থাকেই। তো এই ঝুঁকি কিন্তু তাদের উপরে সমানভাবে বন্টন হয়ে গেল। তারপর বলতেছে যে হইতেছে হলো যে অসীম দায়ের সতর্কতা, এবং প্রত্যেক অংশীদারি ব্যবসায় প্রত্যেকেই কিন্তু তার যে দায় আছে এই নিয়ে কিন্তু সতর্ক থাকবে আর কি। এই জিনিসটা এখানে বলছে। তারপর নতুন অংশীদার গ্রহণ করা যায়, সামাজিক যোগাযোগ করার সুবিধা, নেতৃত্ব, নমনীয়তা, এইসব জিনিসগুলো। আর কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে হলো যে সীমাহীন দায় আর কি। সেটা কি হয়েছে যে হয়তো কোনো পার্টনার এখানে দেউলিয়া হয়ে গেছে অন্য কোনো কারণে, তাহলে তার দায়ও কিন্তু বাকি সদস্যদেরকে নিতে হয়। তারপরে কোনো কারণে যদি কোনো সদস্যদের মধ্যে ঝগড়াঝাটি হয়, তাহলে কিন্তু এটা বিশ্বাসের অভাব হয়। আর বিশ্বাসের অভাব হলে কিন্তু যে কোনো ধরনের পার্টনারশিপ ব্যবসা কিন্তু সেটা টিকতে পারে না। তারপরে স্বাধীন সত্তার অভাব, কেউ যদি নিজস্ব একটা যে মতবাদ দিবে সেই সুযোগটা কিন্তু নাই। তার কারণে এখানে যেহেতু সবার অংশগ্রহণ সমান, সবার প্রতিনিধিত্ব সমান, এই জন্য সবার সিদ্ধান্ত অনুযায়ী এখানে যে কোনো ডিসিশন নেওয়া হয়। তারপরে মালিকানা হস্তান্তরের অসুবিধা, মূলধনের সীমাবদ্ধতা। তারপরে কি যে সদস্য সংগ্রহ করে তাদের কাছ থেকে মূলধনটা সঠিক সময় আদায় করাও কিন্তু একটা সমস্যা। তারপরে যেহেতু 10 জন মিলে বসে একটা ডিসিশন নিতে হয়, তোমার হয়তো কোনো ডিসিশন এখন কারেন্ট নেওয়া দরকার, যে তোমার হয়তো কি হয়েছে
তোমার পণ্য হয়তো ট্রাকে করে ঢাকায় যাচ্ছিল, তো রাস্তায় হইতেছে হলো ধরো ওই কি বলবো কোনো একটা ব্রিজে কিংবা কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করছে আর কি। তো এখন ওই জিনিসটা ওইখান থেকে কিভাবে তাড়াতাড়ি সেই জিনিসটা সমাধান করা যায়, এটা তুমি একা থাকলে এত দ্রুত একটা ডিসিশন দিতে পারতে। তা এইখানে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, এইখানে সিচুয়েশনে তোমাকে ডিসিশন নিতে হলে 5 জনকে যে সদস্য আছে সবাইকে ডেকে একসাথে বসে কিন্তু কথাবার্তা বলতে হবে। তাহলে এই জন্য এই যে সিদ্ধান্ত গ্রহণে কিন্তু বিলম্ব হয়, এই জন্য পরিচালনার জটিলতা। যৌথ দায়িত্বের ঝুঁকি, সেটা কি যে হয়তো 10 জন কাজ করতে নিয়ে কোনো একটা কঠিন কাজ হয়তো থাকলো, সেটা সবাই মনে করতেছে যে এটা আমি করবো না, ওটা ওই করুক, মানে সেই যে দায়িত্বটা সেটা আরেকজনের উপর চাপায় দেওয়া, এই জিনিসটা থাকে আর কি। তো এইসব জিনিসগুলো। এরপরে আছে হচ্ছে হলো এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য। এটা মোটামুটি ইম্পর্টেন্ট আর কি। এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য সেটা এখানে কেমন, যে একক মালিকানা, এখানে পয়েন্টগুলো পড়ে নিলে তোমরা বুঝবা, অত কঠিন জিনিস নাই। স্বল্প মূলধন, এর সংগঠনটা সহজ, একা থাকলে কি কি সুবিধা হয় এটা তো তোমরা বুঝতেই পারো। একক কর্তৃত্ব, নিয়ন্ত্রণ, প্রত্যক্ষ সম্পর্ক, মূলত যে অংশীদারি ব্যবসার যে অসুবিধা যেগুলো আছে বেশিরভাগই কিন্তু সেইগুলা একক ব্যবসার সুবিধা। এভাবে তোমরা মিলিয়ে করতে পারো আর কি। নিজস্ব ব্যবস্থাপনা, অনিশ্চিত স্থায়িত্ব, আমি আবার বলতেছি যে অংশীদারি ব্যবসার যে অসুবিধাগুলো আছে এই জিনিসটা মূলত এইগুলাই কিন্তু ওর বেশিরভাগ পয়েন্টগুলোই কিন্তু একক ব্যবসার সুবিধা, অর্থাৎ একটা পড়লে আর একটা পড়া কিন্তু হয়ে যাচ্ছে। তারপর অনিশ্চিত দায়িত্ব, তারপরে সত্তা, অসীম দায়, নমনীয়তা, লাভ লোকসান বন্টন, সরকারি বিধিনিষেধ মুক্ত, ব্যয় সংকোচন, দ্রুত সিদ্ধান্ত গঠন, তারপরে সহজ বিলোপ সাধন, মানে সহজেই তুমি সিদ্ধান্ত নিতে পারো, কিংবা তোমার মনে হলো কখনো যে আমি ব্যবসা এখন আর করতে চাচ্ছি না, তাহলে খুব সহজেই তুমি ব্যবসাটা থেকে অ্যাভয়েড করতে পারো আর কি, এই জিনিসটা। এরপরে আবার আছে যে একক মালিকানা এবং অংশীদারি মালিকানার সুবিধা অসুবিধা। এই জিনিসটা তোমরা যদি পড়তে, মানে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আলাদা আলাদা ওইখান থেকেও আসতে পারে, এখান থেকেও আসতে পারে। তো সেই জিনিসটা কি যে এক মালিকানা ব্যবসার সুবিধা আবার আছে ওই একই রকম, দুইটা মিলে পড়ে নেবে আর কি। ওইখানে 14টা পয়েন্ট আছে, 16টা পয়েন্ট আছে, এখানে 14টা পয়েন্ট আছে, বেশিরভাগই একই। তো এইখানে বলছে একটা গুরুত্বপূর্ণ কথা যে বৃহদায়তন ব্যবসার কার্যক্রম অনেক ক্ষেত্রে সফল হইতে না পারে, সেইখানে কিন্তু এক মালিকানার ব্যবসার কার্যক্রম সফল। বর্তমান বিশ্বের 80% ব্যবসা কিন্তু একক মালিকানাভুক্ত। তো এটা খেয়াল রাখো। তো এরপরে আছে হচ্ছে যে এক মালিকানা ব্যবসার অসুবিধা। এইখানে আছে যে একজন থাকলে মূলধন কম হয়, তারপরে অসীম দায়টা অনেক হয়, তারপরে স্থায়িত্বের অভাব, তার হচ্ছে হলো হয়তো কোনো কারণে তার ব্যবসা করতে ভালো লাগতেছে না, অন্য সবাই হয়তো তাকে সাপোর্ট দিত যদি তার পার্টনার থাকতো। তো এখানে একাশে আছে, একাশে চাইলেই ব্যবসা কিন্তু বাদ দিয়ে ফেলবে। তারপরে কর্মীদের সুযোগ সুবিধার অভাব হয়, সম্প্রসারণের কিন্তু এখানে বাধা হয়। তারপরে কি হয় যে একদিকে মূলধনের স্বল্পতা, অপরদিকে মূলধন সংগ্রহের সুযোগের অভাব। এই জন্য কিন্তু এই সীমাবদ্ধতার কারণে এই ব্যবসাটি কিন্তু সহজে সম্প্রসারণ কিন্তু করা যায় না। তারপরে ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা, অনেকেই কিন্তু অনেক বেশি অদক্ষ থাকতে পারে, যে জিনিসগুলো তার অন্য পার্টনার থাকলে হয়তো সেই বিষয়ে দক্ষ হইতো, যেহেতু মানে একক মালিকানাধীন ব্যবসা, তাহলে এই ব্যাপারে তাদের একটা ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা থাকবে। তারপরে পৃথক সত্তার অভাব, প্রত্যেকে কিন্তু একই রকমভাবে চিন্তা করে না, এক একজন এক এক রকমভাবে চিন্তা করে সমস্যার সমাধান করে। এই ক্ষেত্রে কিন্তু মূলত এই যে পৃথক সত্তার অভাব হইলে কিন্তু এখানে কি হয় যে কোনো একটা সমস্যায় পড়লে একজন যেভাবে কাজ করতেছে তার নিজের ভুল কিন্তু তার নিজের চোখে পড়ে না, তার অন্য পার্টনার থাকলে তার সামনে কিন্তু ভুলগুলো চোখে পড়তে, এটা একটা সীমাবদ্ধতা। অদক্ষ ব্যবস্থাপনা, ঝুঁকিটা একক, কোনো ঝুঁকি নিলে তাকে একাই বহন করতে হয়। তারপরে বৃহদায়তন ব্যবসার যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা কিন্তু এখানে নেওয়া যায় না। এরপরে আছে কিছু প্রাইভেট ও পাবলিক কোম্পানি যেটা আছে, এই দুইটার সংজ্ঞা তোমরা পড়তে পারো। প্রাইভেট কোম্পানি আর পাবলিক কোম্পানি
7.6, আর আছে হচ্ছে 7.6 আছে। প্রাইভেট কোম্পানি কি, শুধু সংজ্ঞাটা পড়তে পারো যে প্রাইভেট কোম্পানিটা কি, আর হচ্ছে হলো পাবলিক কোম্পানিটা কি। এই যে পাবলিক কোম্পানি হচ্ছে হলো যে কি বলছে যে 7 জন থেকে এর উপরে যে কোনো সংখ্যক লোক যখন শেয়ার দ্বারা সীমাবদ্ধ সদস্য নিয়ে স্বেচ্ছায় সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে শেয়ার হস্তান্তরের কৃত্রিম সত্তা বিশিষ্ট যে যৌথ মূলধনী ব্যবসা গঠন করে তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে আর কি। মূলত এরা কি হয়, পাবলিক লিমিটেড কোম্পানি, এরা হচ্ছে হলো শেয়ার বিক্রির মাধ্যমে কিন্তু তারা মূলধন সংগ্রহ করে ব্যবসা করে। এই যে বিভিন্ন শেয়ার বাজারে যে শেয়ারগুলো বিক্রি হয়, তো এই যে কোম্পানিগুলো থাকে এরা কিন্তু প্রাইভেট মানে পাবলিক লিমিটেড কোম্পানি, তারা এই শেয়ারগুলো বিক্রি করতেছে এই জিনিসগুলো। আর ওই যে প্রাইভেট কোম্পানি, এটাও সংজ্ঞা পড়ে নেই, এটা মূলত অতটা ইম্পর্টেন্ট না আর কি। এরপরে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে হলো যে সমবায় সমিতি। সমবায় সমিতি, এখানে সমবায় সমিতির গুরুত্ব, সমবায় সমিতির গুরুত্ব হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে যে কয়েকটা পয়েন্ট আছে তোমরা ভালো করে দেখে নিবা যে এখানে আত্মনির্ভরশীলতা অর্জন করা যায়, মধ্যস্থ ব্যবসায়ীদের উৎখাত হয়। তার কারণ হচ্ছে হলো এখানে এই সবাই মিলে যেহেতু কাজ করে, তাহলে এই সমবায় যারা আছে তারাই কিন্তু পণ্য উৎপাদন করে, তারাই পণ্য বন্টনের সাথেও জড়িত থাকে। অর্থাৎ এখানে মধ্যস্বত্বভোগীদের থাকার সুযোগ নাই। তারপরে তার মধ্যে কর্মস্পৃহা জাগ্রত হয়, সম অধিকার প্রতিষ্ঠা হয়, বৃহদায়তন ব্যবসা করা যায় এর মাধ্যমে, ঐক্য সৃষ্টি, মূলধন গঠন, কর্মসংস্থান, ঋণের সুযোগ, দক্ষতার উন্নয়ন, আর সম্পদের বৈষম্য হ্রাস করানো আর কি। তো এখানে কি হয় যে সমবায় সমিতি করলে যে হয়তো আমরা জানি যে টাকায় টাকা আনে, তো অল্প টাকা 100 টাকা দিয়ে আমি যতখানি লাভ না করতে পারবো, এই 100 টাকা যদি 100 জন খাটায় যদি 1 লাখ টাকা হয়, ওই 1 লাখ টাকার বিজনেসে কিন্তু আরো মানে কি আরো বেশি লোকজন এইখানে কিন্তু তারা ইনভলভ হতে পারবে, এবং এই 1 লাখ টাকা খাটাইলে কিন্তু আমার বেশি ওইখান থেকে ইনকাম হবে। কিন্তু এই সমবায় সমিতির গুরুত্ব এখানে কিছু অংশীদারি ব্যবসার সাথে মিল আছে, তাতে তোমরা সব পয়েন্টগুলো 2বার দেখে নিলে আশা করি সব কিছু লিখতে পারবে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে। তোমরা তোমাদের রোলগুলো দিয়ে দিবা, ওইখান থেকে তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। সামনের ক্লাসে আবার দেখা হবে।